দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা, বাজারে উত্তাপ, সরিয়ে ফেলা হয়েছে সয়াবিন তেল, লেবু শসার আকাশ ছোঁয়া দাম। এবার নিত্যপণ্যের দাম কম, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির। 3 মাস পেছাতে পারে নির্বাচন, জানালেন আবারও। এ মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। জামাত এবং এনসিপি চায় আগের সংস্কার ও ফ্যাসিস্টের বিচার। কসবায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার কড়া প্রতিবাদ বিজিবির। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। শনিবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এই তথ্য জানান। সেই হিসেবে শনিবার রাতে তারাবির নামাজ আদায় করবে ধর্মপ্রাণ মুসলমানরা। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 2 মার্চ রবিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস গণনা। আগামী 27 মার্চ পালিত হবে পবিত্র শবে কদর। দর্শক, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের খবর সংগ্রহ করছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মামুন, কাল থেকে তো রোজা শুরু হচ্ছে, চাঁদ দেখা কমিটি আর কি জানিয়েছে? আহলান সাহলান ও রমাদান। একটি বছর পরে আবারও মুসলমানদের দ্বারে সেই মহিমান্বিত রমজান মাস এসেছে এবং সেই উপলক্ষে আপনি জানেন যে আজকে বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনে এখানে ধর্মমন্ত্রী ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফ করে জানিয়েছেন আজকে আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বিশেষ করে চট্টগ্রামের আকাশে চাঁদ দেখা গেছে। আপনি জানেন যে একটি বছর অপেক্ষার পরে মুসলমানরা আসলে এই মাসটির জন্য অপেক্ষা করে থাকেন এবং নিজেকে আসলে পবিত্র আসলে তাকওয়াবান হিসাবে তাকওয়া অর্জন করার জন্য এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো মাসব্যাপী মুসলমানরা তাদের যে ইবাদত বন্দেগী সেটির মাধ্যমে কাটাবেন এবং একই সাথে আজকে প্রথম তারাবি এখানে বাইতুল মোকাররমে 8টায় অনুষ্ঠিত হবে। 8টায় জামাত হবে। সেই জামাতের পরেই এশার জামাতের পরে তারাবি নামাজ অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে রাব্বুল আলামিন কিন্তু হাদিসে কুদসিতে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ এই সাওম, এই রোজা কিন্তু আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি নিজে হাতে দিব। রাব্বুল আলামিন রোজাকে এতটা গুরুত্ব দিয়েছেন এবং পবিত্র কোরআনে কিন্তু তিনি বলেছেন যে রোজা হচ্ছে মুসলমানদের, মুমিনদের জন্য তাকওয়া অর্জনের একটি মাস। সেই তাকওয়া অর্জনের জন্য মুসলমানরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পুরো মাসটি অতিক্রম করবেন। একই সাথে তারা তারাবি নামাজ পড়বেন, সাহারি খাবেন, ইফতার করবেন এবং আজকে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন একটি বিষয় তিনি পরিষ্কার করেছেন, সেটি হচ্ছে যে একই সাথে সারা বাংলাদেশে যখনই আজান হবে সেই আজানের সাথে সাথে ইফতারের সময় হবে এবং ইফতার এবং আজানের মাঝে কোনো গ্যাপ রাখা যাবে না। এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে আজকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং একইভাবে সাহারির সময়ও কিন্তু যে সাহারির শেষ সময়টি হবে ফজরের আজানের মধ্য দিয়ে। এটি আসলে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না পড়েন কোনো মুসলিম, সেজন্য কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে এ ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এটি তাকওয়া অর্জনের মাস, এজন্য ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দাম যাতে কোনো পণ্যতে না রাখতে পারেন সেদিকেও কিন্তু নজর দেওয়ার কথা বলেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তো একটি মাসের যে সিয়াম সাধনার মাস, সেই মাসে আসলে তাকওয়া অর্জনের মধ্য দিয়ে মুসলমানরা তাদের কাঙ্ক্ষিত যে অর্জন, সেই অর্জন তারা করবেন। একই সাথে বলা হয়েছে 26শে রমজান অর্থাৎ 27শে মার্চ এবার পবিত্র লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে। মামুন, আপনাকে ধন্যবাদ। বরাবরের মতো এবারও রোজার উত্তাপ ছড়িয়ে পড়েছে মাছ, মাংস ও সবজির বাজারে। তীব্র সংকট সয়াবিন তেল সরবরাহে। বাজার ঘুরে কোথাও মিলছে না এই পণ্যটি, এমনকি বাড়তি দর ফলের বাজারেও। দোকানিরা বলছেন একসঙ্গে অধিক পণ্য কিনছেন ক্রেতারা, যার প্রভাব পড়ছে বাজারে। তবে ক্রেতাদের দাবি, নানান অজুহাতে পকেট কাটছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। রাজধানীর কারওয়ান বাজার, অল্প দামে পণ্য কিনতে যেখানে জড়ো হয় সব শ্রেণী পেশার মানুষ, কিন্তু অসাধু সিন্ডিকেটের দোহাই দিয়ে
প্রতিনিয়ত ক্রেতাদের পকেট কাটছে একটি চক্র। রবিবার থেকে শুরু হচ্ছে মাহে রমজান। এরই মধ্যে নিত্যপণ্যের বাজারে উত্তাপ ছড়িয়ে পড়েছে। বরাবরের মতো এবারও মাংসের বাজার বেশ অস্থির। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকায়। গেল সপ্তাহে যা বিক্রি হয়েছে 1250 টাকায়। মানভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। বিক্রেতাদের অজুহাত অধিক দামে কিনতে হচ্ছে গরু। 10-12 দিন ধরে মালের দাম বেশি বাড়তি, মনে করেন অনেক খরচা পড়ে যায়। সিন্ডিকেটগুলা ভাঙতে পারে, তাহলে হয়তো বা সাধারণ মানুষের জন্য আমাদের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকলে আমাদের জন্য ভালো হয়। রোজা আসলে পারে না, মোকামে মাল নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে এখনো সিন্ডিকেট কমে নাই। বেশি দিয়ে কিনে আনতে হয় আমাকে মাল তো আর আমরা কম দামে আনতে পারি না। কম দামে হইলে আবার কম দামে বিক্রি করবো। রোজার একদিন আগেই বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। এতে ভোক্তা সাধারণ রমজানের পণ্য কিনতে এসে চরম বিপাকে পড়েছেন। সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ বলে মত তাদের। মানুষ এগুলা বাজারে তেল পাওয়া যায় এখানে জানি, এখানে তেল কিনতে এসে দেখি তেল এখানে অ্যাভেলেবেল নেই, কোনো দোকানদারের কাছে তেল নেই। রমজান মাস তেল ছাড়া চলবে কিভাবে? ইফতারি বানাবে কিভাবে? মানুষ খাওয়া দাওয়া করবে কিভাবে? মাল সবই অ্যাভেলেবল, শুধু একমাত্র তেল নাই। আমি যখন সেনাবাহিনীর লোকরা ডাক দিলাম তখন আমরা 200 টাকা করে পেঁয়াজ দিচ্ছে, তার আগে হচ্ছে 260 টাকা করে পেঁয়াজ চাচ্ছে। কারণ আমরা মহল্লায় যেই দামে কিনি এই পাইকারি বাজারে এসেও দেই ওই একই দামের। এদিকে রমজান শুরুর আগেই চড়াও লেবু আর শশার দাম। এক হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়, শশা বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। ক্রেতাদের অভিযোগ, সঠিক তদারকির অভাবে বাজারে অস্থিরতা কমছে না। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। গত রোজার মাসের তুলনায় এবার বিভিন্ন নিত্যপণ্যের দাম কম আছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পুরো রমজান জুড়ে সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রেস সচিব জানান, নির্বাচন এ বছরের ডিসেম্বরে অথবা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য হলে 2026-এর মার্চেও হতে পারে। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আসন্ন রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতির পাশাপাশি দাম সহনীয় রাখতে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, গত রোজার চেয়ে এই রোজায় পণ্যের দাম কম। গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। এবং এই যে সহনীয় পর্যায়ে আসা, এটা আমাদের পুরো রোজা ধরে, এই যে সামনে যে রোজা আসছে পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির দাবির বিষয়ে কথা বলেন প্রেস সচিব। আবারও জানান, নির্বাচন এ বছরের ডিসেম্বরে বা সংস্কারের আকার নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলে পরের বছরের মার্চে হবে। নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছে, আমরা কিন্তু বলে দিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে, যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার জন্য সরকারের বিরুদ্ধে ওঠা বাস রিকুইজিশনের অভিযোগও নাকচ করে দেন প্রেস সচিব। আমি এখানে দ্যাটপোর্টে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। এটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি, ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটি চিঠিও দিয়েছেন। এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার, তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন। কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ, কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না। এছাড়া গণমাধ্যমে আসা পাবনার সাথিয়ায় গণবাস ডাকাতির ঘটনা অতিরঞ্জিত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
কোনো বাহানায় দেরি না করে চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকার প্রধানকে আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন তারা না বুঝে অথবা গণতন্ত্রকে বিলম্বিত করতে চাচ্ছেন। নতুন দলকে স্বাগত জানালেও তাদের রাজনৈতিক দর্শন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ এবং সংগ্রাম শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভায় বিশিষ্ট নাগরিকরা বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছিল, কিন্তু বিগত 15 বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু আপোষ করেননি। বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে রাজনীতি করে বলেও মন্তব্য করেন নেতারা। তারা বলেন, বিএনপিকে নিয়ে যারা মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। উনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে তৈরি করতে চাচ্ছি, এরশাদ, জিয়াউর রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা, অন্য কিছু। জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। কদিন ধরে তারা শুরু করেছে ব্যানার ধরার নাকি 5টা লোক আমাদের ছিল না। তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডিং নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণ অভ্যুত্থানে পতন হওয়া কোনো সরকার ও রাজনৈতিক দল সেই দেশে আর রাজনীতি করতে পারে না, আওয়ামী লীগও পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি 5ই আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে এই দাবি তুলছে? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক গণতন্ত্রের পথ বন্ধ হয় বা দীর্ঘায়িত হয় এমন কোন রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। একজন শ্রমিক নেতা থেকে কিভাবে জাতীয় নেতায় পরিণত হওয়া যায়, আব্দুল্লাহ আল নোমান তার উজ্জ্বল দৃষ্টান্ত। শনিবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের দোয়া মাহফিলে এসব কথা বলেন তার সহকর্মী বিএনপির সিনিয়র নেতারা। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। দোয়ার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। এ সময় তারা বলেন, আব্দুল্লাহ আল নোমান সারা জীবন জনগণের কল্যাণে রাজনীতি করে গেছেন। এ সময় তার ছেলে সাইদ আব্দুল্লাহ আল নোমান উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীর কাছে তার প্রয়াত বাবার জন্য দোয়া চেয়েছেন। তিনি শ্রমিক আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং জাতীয় পর্যায়ে শ্রমিক নেতা হয়েছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হয়েছিলেন। তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন মওলানা ভাসানীর সঙ্গে, তার দলেরও নেতা ছিলেন। বিএনপিতে এসে শহীদ জিয়ার নেতৃত্বে
বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। আমি ওনাকে যেভাবে দেখেছি, সহজ সরল একজন মানুষ, নেতৃত্বশীল কোয়ালিটির ভিতরে প্রখরভাবে বিদ্যমান ছিল। একটা মানুষের ব্যক্তি জীবনে দলের প্রতি তার কি অবদান ছিল, কি আছে, এটা যদি কেউ না জানে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজেরাও প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। স্থানীয় ও জাতীয় নির্বাচন আগে পরে নিয়ে তর্ক বিতর্ক থাকলেও প্রধান দলগুলো ব্যস্ত নির্বাচনী মাঠ গোছাতে। বিএনপি বলছে, ডিসেম্বরে জাতীয় নির্বাচন প্রশ্নে যারাই অভিন্ন অবস্থানে তাদের সাথেই আলোচনা চলছে। পাশাপাশি আসন সমঝোতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে দলটির কাছে। তবে সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচনের কথা ভাবছে জামায়াতে ইসলামী। 300 আসনে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে দলটি। আর সংস্কার না করে সংসদ নির্বাচন দিলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যাবে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। মামুন আব্দুল্লাহর প্রতিবেদন। সচ্ছল চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায় এসে সরকারের উপর চাপ বাড়ছে জাতীয় নির্বাচনের জন্য। অল্প সংস্কার হলে এবছরের ডিসেম্বরের শেষের দিকে, আর প্রয়োজনীয় সংস্কার হলে 26-এর জুনে জাতীয় নির্বাচনের কথা ভাবছে সরকার। তবে এখনো আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। এ অবস্থায় সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে ছাত্র জনতা গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নে মতভিন্নতা আছে বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপি বলছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে স্বৈরাচারের দোসররা। স্থানীয় সরকারে যারা নির্বাচিত হয়ে আসে তারা বিদ্যমান সরকারকেই সমর্থন করে থাকে সাধারণত। এই হিসাবে তারা তাদের দলে লোক ভর্তি করার জন্য এটা বলছে। বাট এই ধরনের নির্বাচনের একটু দীর্ঘ সময় লাগে, জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এবং তাছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামে অনেক তুমুল মারামারি, কাটাকাটি ইত্যাদি হয়। এর ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোরতর অবনতি হবে, এবং এই কারণে হয়তো জাতীয় সংসদ নির্বাচন করা অত্যন্ত দুরূহ হবে। এই জন্য নির্বাচন কমিশনও চায় না, কোনো দলও চায় না। 26টি রাজনৈতিক দলকে প্রফেসর ইউনুস আহ্বান জানিয়েছিলেন এর আগে। সেখানে 24টা দল বলেছে যে আমরা জাতীয় সংসদ নির্বাচন আগে চাই। দুটি মাত্র দল, জামাতে ইসলামী এবং গণ অধিকার পরিষদ, এই দুটি মাত্র দল তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। তবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার স্বার্থেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাতে ইসলামী। নির্বাচন প্রক্রিয়ার সাথে যেসব প্রতিষ্ঠান ও বিভাগ জড়িত, সেগুলোর সংস্কার শেষেই জাতীয় নির্বাচন চায় দলটি। কতটা দল চাচ্ছে অথবা কতটা দল চাচ্ছে না, জামাত এইটা বিবেচনায় নিচ্ছে না। জামাত বিবেচনায় নিচ্ছে সাধারণ মানুষ, আমাদের শহীদ, আমাদের আহত পঙ্গু ছাত্র জনতা যে জন্য এই পরিবেশটা তৈরি করেছে, নিশ্চয়ই সেটার জন্য ভোটের একটা মূল্যায়ন থাকবে। সেটা ভোটের জন্য আমরা 15 বছর দিতে পারি নাই, কিন্তু সেই ভোট তো আপনার অর্থবহ করতে হলে তো এই প্রক্রিয়াগুলো আপনাকে মেনটেন করতে হবে। আমি বললাম যে ঠিক আছে জাতীয় ইলেকশনটা আগে দেন, এটা আমি বললাম। আপনি বললেন যে না, লোকাল ইলেকশন আগে দেন। এটা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি, কথা চালাচালির মাঝখানে বিচার এবং সংস্কারটা যদি 3rd এবং 4th স্টেজে চলে যায়, তাহলে কিন্তু আপনার ওই ফার্স্ট ন্যাশনাল ইলেকশন এবং 2nd লোকাল ইলেকশন, এইটা কিন্তু আপনার একদম পিছনে চলে যাবে। এদিকে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র জনতার সমন্বয় গঠিত হতে যাওয়া নতুন দলের নেতারাও বলছেন, প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে বৃথা যাবে গণ অভ্যুত্থানের শহীদদের রক্ত। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি একটা ফেয়ার স্থানীয় পর্যায়ে ইলেকশন হয়, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর, তারা তাদের জায়গা থেকে ওই জায়গাটাতে যেতে পারবে না। এটার একটা যে তাদের যে এই ভিত্তিটা ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, এটা স্থানীয় সরকারে প্রকাশ পাবে। 300 আসন বলতে আমরা স্পষ্ট করে বোঝাচ্ছি আমাদের চোখের সামনে বাংলাদেশ। সো আমরা পুরো বাংলাদেশকে নিয়ে আমাদের সামনে নির্বাচন কেন্দ্রিক চিন্তা এবং আগামীর চিন্তা করতে চাচ্ছি। দেশ গঠনে জাতীয় ঐক্যমতের প্রশ্নে দলীয় স্বার্থ কিছুটা ছাড় দিতেও প্রস্তুত বেশিরভাগ দল। যত স্যাক্রিফাইস করা দরকার, আমাদের যদি আরও ছোট হইতে হয়, আমরা ছোট হয়েও আমাদের ঐক্য বিনির্মাণে আমরা কাজ করতে রাজি আছি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুরে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী সংলগ্ন কবরস্থানে শহীদদের গণকবর জিয়ারত করেন সংগঠনের নেতারা। সংগঠনের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ক্যাম্পাস ও জাতীয় পর্যায়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করা, ছাত্রদেরকে ব্যবহার করে যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে না সে ব্যাপারে লক্ষ্যে কাজ করবে এই দল। এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আহ্বায়ক কমিটির ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে জুলাই আন্দোলনের অংশ নেওয়া ছাত্রদের নতুন এই রাজনৈতিক ছাত্র সংগঠনটি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। আহত আলামিন ভারতের সীমান্ত ঘেঁষা দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আলামিন। এক পর্যায়ে সেখান থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানান, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। লাশ ফেরত পেতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিতে প্রস্তুত রয়েছে বিজিবি। আর বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক জানান, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। হত্যা বন্ধ না হলে আরও কঠোর হবে বিজিবি। মোর্শেদুর রহমান খোকনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসএম ভয়েস। উখিয়া ব্যাটালিয়ন, স্টেশন সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন, K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন তিনি। পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবির ডগ স্কোয়াড K9 ইউনিটের সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত প্যারেড প্রদর্শন করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটা হলো মিয়ানমার, আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকান আর্মি। এখন হয়তো এক সময় এটা কার হবে, মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপত্তার জন্য, এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরা নিরাপদ আছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান বন্ধ সহ যে কোনো ধরনের অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রোহিঙ্গা সমস্যা তো একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে, এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো, যদি এখান থেকে আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন এখান থেকে রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা, আহত, আটক বন্ধের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ঢাকার পক্ষ থেকে। ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিহত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয় আমরা আরও কঠোর অবস্থানে যাব। জানানো হয়, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এসএম ফয়েজ, বাংলা ভিশন, কক্সবাজার। রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। পতিত সরকারের অনেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, এমন অভিযোগও করেন তিনি। শনিবার দুপুরে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল কমাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের শেষ নেই সাধারণ মানুষের। চলমান অভিযানেও অপরাধীদের লাগাম টেনে ধরতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই, ডাকাতির পাশাপাশি বাড়ছে
সামাজিক নানা অপরাধ। এমন বাস্তবতায় শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান পরিস্থিতির নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনার কথা। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। চুরি ছিনতাই বন্ধে নজরদারি আরও কঠোর করার দাবি তার। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান তিনি। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। রমজান মাসে নগরবাসী অধিকতর নিরাপদে থাকবে প্রতিশ্রুতি দেন রেজাউল করিম মল্লিক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সুশাসনের জন্য নাগরিক সুজন কোনো বিদেশি ফান্ড নেয়নি এমন দাবি করেছে সংগঠনটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। স্বৈরাচারের দোসররা সুজনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনে একথা বলেন তিনি। এ সময় সুজন সম্পাদক বলেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন ও টাকার খেলা বন্ধের জোর দাবি জানান তিনি। বদিউল আলম মজুমদার আরও বলেন, কেউ দানবে পরিণত না হতে পারে, সেজন্যই সংস্কার প্রয়োজন। হাসিনা তো আর আকাশ থেকে পড়ে নাই। হাসিনা স্বৈরাচারী হিসাবে আবির্ভূত হয় নাই। একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দানবে পরিণত না হয়। এই জন্যই সংস্কার, এই জন্যই নির্বাচনী ব্যবস্থা সংস্কার। আমাদের যদি নির্বাচন সুষ্ঠু করতে হয়, নিরপেক্ষ করতে হয়, তাহলে আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনী অঙ্গনে যে সকল অবাঞ্ছিত ব্যক্তিরা অতীতে নির্বাচিত হয়েছে এবং নির্বাচনী অঙ্গন দখল করেছে তাদেরকে সেই স্থান থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। চলতি মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে বলেও জানান তিনি। শনিবার সিলেট নগরীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এক কর্মশালায় তিনি এসব কথা জানান। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। দিনব্যাপী এই কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে, তাকে প্রত্যার্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 5 জন ডাকাত। শুক্রবার ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, রাতে একদল ডাকাত রাজারচর এলাকায় বালখেডে ডাকাতির চেষ্টা করে, পরে তাদের ধাওয়া দেয় স্থানীয় বাসিন্দারা। এ সময় ডাকাতরা পালিয়ে তেতুলিয়া এলাকায় গেলে বালখেড দিয়ে তাদের স্পিডবোটের গতিরোধ করা হয়। পরে ডাকাতরা হাত বোমা ও এলোপাথারি গুলি ছুড়লে আহত হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে স্পিডবোট ফেলে পালানোর চেষ্টা করলে তাদের 7 জনকে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন।
বগুড়ায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মেয়ে সকিনার মাদকাসক্ত দ্বিতীয় স্বামী রুবেল মিয়া জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। শুক্রবার রাতে সদর সাবগ্রাম দক্ষিণপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা হয়। নিহতরা হলেন মা আনোয়ারা বেগম ও মেয়ে সকিনা বেগম। সকিনার ছেলে সাব্বির আহমেদ জানান, শুক্রবার রাতে রুবেল তাদের বাড়িতে গিয়ে সকিনাকে ঘুম থেকে ডেকে তোলে এবং তাকে তালাক দিয়ে প্রথম স্বামীকে আবার বিয়ে করায়। তাদের মধ্যে হয় ঝগড়া। এক পর্যায়ে রুবেলের কাছে থাকা রামদা দিয়ে কোপায় সকিনাকে। এ সময় তার মা আনোয়ারা বেগম উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে পালিয়ে যায়। পরে দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা আনোয়ারা বেগম। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। সকালে উপজেলার রয়রা গ্রামের এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই এই গ্রামের ইউপি সদস্য আবু সাহেল মুসার সাথে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধে। প্রায় 400 ফুট এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে আছে এলাকাবাসী। হুমকির মুখে কাঁচা বাজার, আল আকসা জামে মসজিদ ও গোয়ালডাঙ্গা বাজার সহ আশপাশের এলাকা। আতঙ্কে বড়দল ও খাজুরা ইউনিয়নের লাখ লাখ মানুষ। গত বছর মরিচাপা নদীর খননের পর বছর না যেতেই দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়রা বলছে, এই মুহূর্তে ভাঙন ঠেকানো না গেলে কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির তরমুজের ক্ষেত, বহু মাছের ঘের প্লাবিত হবে। দ্রুত বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশ্বাসে বিশ্বাস করতে পারছে না উপকূলের মানুষ। বেড়িবাঁধ সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা। মধ্যরাত থেকে টানা 2 মাস পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কর্মহীন নিবন্ধিত জেলেরা পাবে ভিজিএফ এর চাল। তবে উপার্জন বন্ধ হয়ে যাওয়া রোজায় ও ঈদ কিভাবে কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় নিবন্ধনের বাইরে থাকা জেলেরা। ভোলা থেকে ফয়সাল বিন ইসলাম নয়নের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশের নিরাপত্তা প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ভোলার ইলিশা ও মেঘনার নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে তা চলবে 30 এপ্রিল পর্যন্ত। ভোলার মেঘনা তেতুলিয়া নদী থেকে ঘাটে ফিরছে নৌকা। 7 উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,65,000। এর মধ্যে সরকারি বরাদ্দের 80 কেজি করে চাল পাবে 90,000 জেলে। প্রণোদনার এই চাল বিতরণ নিয়েও আছে অনিয়মের অভিযোগ। আমরা জেলেরা নদীতে যাই, মাছ টাছ ধরি, কষ্টে কালাসে জীবনযাপন করি, কিন্তু আমাদের বাজার হয় 5,000, 7,000, 10,000 টাকা। নদীতে গেলে মনে করেন মাছ পাই 8,000, 10,000 খরচপাতি দিয়ে মোটামুটি জীবনযাপন করি। মানে আমরা না খেয়ে আসি, বুঝছেন, যা পাই মাছ, যে মাছ পাই আমার তেলের বেশি সংসারই চলে না, কারণ আমরা কিভাবে খায়া বাঁচু। তারপরে দিচ্ছে অভিযান, তারপরে এসে এখন রোজার মাস, এই সামনে এসে ঈদ। যদি অভিযান একটু ফাঁসিয়ে দিত তাহলে আমরা রোজার মাসে ইনকাম করতে পারতাম, পরিবার নিয়ে পোলাফান নিয়ে একটু ভালো মতন সুখে শান্তিতে দিন কাটাতে পারতাম। মনে হয় যে অভিযানটা আরো পিছিয়ে দিলে খুব ভালো হতো আমাদের জন্য। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে ভিজিএফ চাল বরাদ্দ প্রদান করেছি, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি এবং সেখান থেকে আমরা মার্চের প্রথম সপ্তাহে বিতরণ শুরু করব। আশা করি বিতরণ শুরুর 10 দিনের মধ্যে আমরা এই ভিজিএফটা সকল জেলের পরিবারের হাতে পৌঁছে দিতে পারবো, যাতে তারা তাদের জীবনযাপন করতে পারে। আমাদের ইলিশ প্রচুর ডিম ছেড়েছে, আমরা দেখতে পেয়েছি এবার জাটকা বা ইলিশের পরিমাণটা, এটাকে যদি আমরা 2 মাস অভয়াশ্রমটাকে একেবারে নার্সিং করে রাখতে পারি, নির্বিচ্ছিন্ন রাখতে পারি, তাহলে ইলিশের কিন্তু সেই যে কাঙ্ক্ষিত উৎপাদন, এটা কিন্তু আমরা এই বছরের শেষে কিন্তু আমরা পাবো। নিষেধাজ্ঞার বাইরে থাকবে সমুদ্রগামী ট্রলার। মৎস্য অফিসের অনুমতি নিয়ে সাগরে যেতে পারবে তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। চাঁদাবাজি দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ খাগড়াছড়ির সীমান্ত শহর রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি ত্রিপুরার বিরুদ্ধে। সম্পর্কে তিনি সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার ভাগ্নে জামাই। তার বিরুদ্ধে আছে ধর্মীয় নির্যাতন আর দখলদারির অভিযোগও। এইচএম প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বিলাসবহুল এ বাড়িটি খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি ত্রিপুরার। পলাতক সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার নিকটাত্মীয় তিনি। শত বছরের মন্দিরের জায়গা দখল, কাজ না করে মন্দিরের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বরাদ্দ প্রায় ৩২ লাখ টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের তৎকালীন চেয়ারম্যান, উনি জোরপূর্বক আমার বসতবাড়ি থেকে জায়গায় উনি ওনার ব্যক্তিগত রাস্তার জন্য নিয়ে গেছে। রাস্তা বাবদ আমরা কোনো ক্ষতিপূরণ বা কোনো খরচ কিছু পাইনি। সবাই তাকে মানে অগ্রসর দিচ্ছে, কারো কথা মানে নাই। এই বলছে থাক পরে দেখা যাবে, পরে দেখা যাবে। 2018-19 অর্থ বছরে এখানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এখানে পুরোহিতের একটা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী এটা ঠিকাদার ছিল বিশ্বপ্রদীপ কারবারি। কিন্তু পরবর্তীতে এই কাজের কোনো দৃশ্যমান আমরা দৃশ্য দেখি নাই বা কোনো কাজ উন্নয়ন কাজ হয় নাই। স্থানীয়রা বলছেন, বিশ্বপ্রদীপ কুমার কারবারির ছিল সন্ত্রাসী বাহিনী, ভয়ে তার অপকর্মের প্রতিবাদ করতে সাহস করেনি কেউ। আওয়ামী লীগের 15.5 বছরে অর্থবিত্তে পুরো খাগড়াছড়িতে যুবরাজ হয়ে ওঠেন তিনি। সীমান্তে মাদক ব্যবসা, ক্যাসিনো আদলের শিলং জুয়া পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। টেন্ডারের কাজ আসছে, কাজগুলো স্বয়ংসম্পূর্ণভাবে করে নাই। কিছু কিছু প্রকল্প আছে, রাস্তার নামও নাই, কিন্তু প্রকল্প আছে, প্রকল্প তুলে তারা নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, আত্মসাৎ করছে। সাবেক চেয়ারম্যান উনি জোরপূর্বক জায়গাতে মাটি ভরাট করে আমাদের অনেকগুলো ক্ষয়ক্ষতি করছে, অনেক সমস্যা হচ্ছে। আমাদের প্রায় একজনের 1 কানি বা 2 কানি বা 40 শতক করে জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি ভরাট করে ওনার নিজস্ব জায়গা বলে ড্রেনটা বন্ধ করে দিতে, যার কারণে আমার শত কৃষকের ক্ষয়ক্ষতি হইতেছে, অনেক জায়গা এখানে ভাঙে গেছে। রামগড়ের সাবেক পৌর মেয়র মোহাম্মদ কাজী শাহজাহান রিপন ও পৌর কাউন্সিলর মোহাম্মদ বাদশা মিয়ার বিরুদ্ধেও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় বসবাসরত সব অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিতাড়িত করতে দিল্লি পুলিশকে নির্দেশনা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। দিল্লির যেসব কলোনিতে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী বসবাস করে সেসব এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারত প্রশাসন। ভুয়া নথিপত্র শনাক্ত করা গেলে তাদের শীঘ্রই দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। একইভাবে যারা এই অবৈধ দখলদারদের থাকার ব্যবস্থা করেছে এবং যারা তাদের ভুয়া কাগজপত্র অর্জনে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের শীর্ষ কর্মকর্তা। তিনি আরো জানান, অবৈধভাবে দখলদারিত্বের বিষয়টি কঠোর হাতে দমন করা হবে। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন চুক্তির বৈঠকে এবার বাকবিতণ্ডায় জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে 2 রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই বৈঠকে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। এক পর্যায়ে তাদের মধ্যে মতপার্থক্যের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইউক্রেনের যুদ্ধে হেরে যাচ্ছে এমন দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তিতে সম্মত হওয়া ছাড়া ইউক্রেনের হাতে আর কোনো সমাধান নেই। যুদ্ধে জয়ী হতে চাইলে ইউক্রেনকে অবশ্যই খনিজ চুক্তিতে রাজি হতে হবে। শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সও। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের চুক্তি সই না করে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা, বাজার উত্তপ্ত, সরিয়ে ফেলা হয়েছে সয়াবিন তেল, লেবু শসার আকাশ ছোঁয়া দাম। এবার নিত্যপণ্যের দাম কম, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির। 3 মাস পেছাতে পারে নির্বাচন, জানালেন আবারও। এ মাসের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। জামায়াত ও এনসিপি চায় আগে সংস্কার ও ফ্যাসিস্টের বিচার। কসবায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার কড়া প্রতিবাদ বিজিবির। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ
রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।